পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা আজকে ক্লাস 12-এ পড়ো এবং যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে এসেছি, যেটা 2025 সালে আসার সম্ভাবনা খুবই। দীর্ঘ প্রায় 23 বছরের উপর অভিজ্ঞতা থেকে বলছি যে এই যে কোনো নোটস শুধু চোখ কান বুঝে মুখস্থ করলে হয় না। আগে নোটটা বুঝতে হয় কি বলা হয়েছে, তার জন্য ভালো করে বুঝতে হয়, মন থেকে বুঝতে হয়, মাথা দিয়ে বুঝতে হয়, চিন্তা ভাবনা করতে হয় একটু। তাহলেই তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং লিখতে কোনো অসুবিধা হবে না। আর যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু সেই জিনিসটা বুঝে তোমরা কিন্তু খাতায় সহজেই ভালোভাবে লিখতে পারবে। একটা জিনিস মনে রেখো, বা তোমরা 11-এ পরীক্ষা দিয়েছো, যদি না বুঝে মুখস্থ করে থাকো এবং লিখে প্র্যাকটিস না করো তাহলে দেখবে তোমরা অবশ্যই হয়তো ভুলে গেছো। কাজেই আগে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে প্রায় 23 বছরের উপরে অভিজ্ঞতা থেকে যে দেখেছি যে বুঝতে পারলে সেটা অনেক সুবিধা হয়। তা চলো আমরা নোটটা আলোচনা করি এবং একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমরা বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও। তা দেখো, কোশ্চেনটা দেখতে পাচ্ছ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। ইংল্যান্ড এবং ফ্রান্সে যে সকল দেশগুলিতে শিল্প বিপ্লব হয়, যে ফিলিপ ডিন, বিখ্যাত ঐতিহাসিক ফিলিপ ডিন তার দ্য ফার্স্ট রেভলিউশন গ্রন্থে বলেছেন যে 1760 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়। এই শিল্প বিপ্লবের ফলে শিল্প উন্নতজাত দেশগুলি তারা উপনিবেশ বিস্তার করতে শুরু করে। তার কারণ যে শিল্পজাত পণ্যগুলিকে, তার কারণ হলো শিল্পজাত পণ্যগুলিকে বাজারজাত করা, অর্থাৎ বিক্রি করার জায়গা, মার্কেট দরকার। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে উপনিবেশ স্থাপন করেছে এবং শিল্পোন্নত দেশগুলো সেই শিল্প উৎপাদনের জন্য কাঁচামাল দরকার। কাঁচামাল দরকার মানে দুরকম কাঁচামাল, একটা হচ্ছে কৃষিজ কাঁচামাল, একটা হচ্ছে খনিজ কাঁচামাল। এবং এই কৃষিজ এবং খনিজ কাঁচামাল সস্তা দামে এবং সহজে সংগ্রহ করার জন্যই এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের সূচনা হয়। এবং ঐতিহাসিকদের একাংশ বলছেন এই সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে বা এই নয়া সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সম্পর্কে হবসন এবং লেনিনের তত্ত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেটা ইতিহাসে হবসন ও লেনিনের তত্ত্ব। অর্থাৎ আমরা এবার দেখব যে হবসন এবং লেনিন তাদের তত্ত্বে কি বলেছেন। এবার হবসন কি বলেছেন? 1902 সালে বিখ্যাত অর্থনীতিবিদ ঐতিহাসিক হবসন তার ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থে বলেছেন, নয়া সাম্রাজ্যবাদের পেছনে কোনো মহৎ আদর্শ বা উদ্দেশ্য ছিল না যে ওই সকল অনুন্নত দেশগুলোকে উন্নত করা, শিক্ষা বিস্তার ঘটানো, নবজাগরণ ঘটানো, শিল্প স্থাপন করা, রুজি রোজগারের ব্যবস্থা করা। না, এটা কিন্তু তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ তথা অর্থনৈতিক কারণ ছিল। এবার এই হবসন তার গ্রন্থে যে অর্থনৈতিক কারণগুলো যে ব্যাখ্যা করেছেন সেটা আমরা এক এক করে আলোচনা করব। তাহলে হবসন কি বলেছেন? প্রথম পয়েন্টে থেকে উদ্বৃত্ত পুঁজি সৃষ্টি। যে হবসন বলেছেন এই সাম্রাজ্যবাদের পেছনে যে মূল কারণ ছিল তা হচ্ছে উদ্বৃত্ত পুঁজি, অর্থাৎ সে পয়সা কোথায় ইনভেস্ট করব সেটা ঠিক না থাকায়। অর্থাৎ পুঁজিপতিদের হাতে যে সঞ্চিত অর্থ, সেই সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য একটি জায়গা দরকার ছিল। সেই জায়গাটার জন্য এই পুঁজিপতিরা সেই সরকারকে, অর্থাৎ সেই দেশের সরকারকে কিন্তু চাপ সৃষ্টি করে যে যাতে তারা উপনিবেশ বিস্তারে সচেষ্ট হয়। এবং অনেকাংশে আমরা জানি যে পুঁজিপতিদের হাতে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচালিত হয় এবং বর্তমানে হয়। এই পুঁজিপতিদের চাপে শেষ পর্যন্ত সরকার অনেক উপনিবেশ বিস্তারে কিন্তু উদ্যোগী হয়। এই পুঁজিপতিরা তারা তাদের অধিক সম্পদ লাভের উদ্দেশ্যে তারা
ইউরোপের বাইরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার অর্থাৎ অনুন্নত দেশগুলিতে তারা উপনিবেশ দখলে উদ্যোগী হয় এবং সেইখানে উপনিবেশ বিস্তার করে সেখানে শিল্প স্থাপন করে তারা কিন্তু অর্থনৈতিক শোষণ চালাতে থাকে। হবসন বলেছেন যে এর একমাত্র অবসানের উপায় হচ্ছে সাম্যবাদ, অর্থাৎ এক শ্রেণীর মানুষের হাতে যে বৈষম্য অর্থ পুঞ্জীভূত হয়েছে, অর্থাৎ অনেক অর্থ জমা হয়েছে, সেই অর্থ যদি সমানভাবে বণ্টিত হয়, অর্থাৎ সমভাবে বণ্টিত হয় সমস্ত জনসাধারণের কাছে প্রায় সমানভাবে, তাহলে কিন্তু এই সাম্রাজ্যবাদের অবসান ঘটানো সম্ভব। এবার আমরা হবসন তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা করব। যে প্রথমত যে ঐতিহাসিকদের একাংশ এর তীব্র সমালোচনা করেছেন। প্রথমত আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের আগেও যে সাম্রাজ্যবাদ শুরু হয়েছিল তার ব্যাখ্যা কিন্তু হবসন তার তত্ত্বে দেয়নি। আবার 2 নম্বর হলো যে অনেক উন্নত শিল্পোন্নত দেশও তারা কিন্তু সাম্রাজ্যবাদে উৎসাহ দেয়নি, অর্থাৎ শিল্প বিপ্লবের আগেও যে সাম্রাজ্যবাদ শুরু হয়েছিল এটা ঠিক, তার কারণ সম্পর্কে হবসন সঠিক ব্যাখ্যা দেননি। এবং 2, অনেক শিল্পোন্নত দেশ তারা শিল্পোন্নত হওয়া সত্ত্বেও তারা কিন্তু সাম্রাজ্যবাদের উৎসাহ দেখায়নি, এর ব্যাখ্যাও কিন্তু যথাযথভাবে হবসন সাহেব দেননি। এরপর আমরা লেনিন 1916 সালে তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ প্রসারের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা আলোচনা করি। প্রথমে দেখো পুঁজির উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে যে সকল ইউরোপীয় দেশে শিল্পোন্নত ঘটেছে এবং যাদের মাধ্যমে শিল্পোন্নত ঘটেছে, অর্থাৎ পুঁজিপতিদের হাতে ব্যাপক অর্থ জমা হয় এবং সেই অর্থ আর সেখানে বিনিয়োগ কমে, অর্থাৎ ওই দেশে বিনিয়োগ করা সম্ভব হচ্ছিল না। তাই তারা কি চাইছিল, তাদের উদ্বৃত্ত সম্পদ যাতে বিনিয়োগের জায়গা দরকার, তাই তারা ইউরোপের বাইরে অর্থাৎ যে সকল দেশে উপনিবেশ বিস্তার, যে সকল দেশে শিল্প উন্নত ঘটেনি সেই সকল দেশে কিন্তু তারা উপনিবেশ প্রসারের মাধ্যমে তারা সেখানে পুঁজি বিনিয়োগ করতে অর্থাৎ কারখানা স্থাপন করতে উদ্যোগী হয়েছিলেন। এবং দ্বিতীয় পয়েন্টটা দেখো, বাজার দখল এবং কাঁচামাল সংগ্রহ। পুঁজিপতিরা বেশি মুনাফার জন্য প্রয়োজনীয় তুলনায় বেশি পণ্য উৎপাদন করতে থাকে, কারণ এটা তো ঠিক, আমি যদি 10টা জিনিস বিক্রি করি যা লাভ হবে সেই একই দামে যদি আমি 15টা 20টা 25টা 30টা 50টা জিনিস বিক্রি করতে পারি তাহলে আমার বেশি লাভ হবে। তাই এই পুঁজিপতিরা তাদের পণ্যজাত দ্রব্য যাতে বেশি মাত্রায় বিক্রি করতে পারে তার জন্য তারা কি করলো, উপনিবেশ বিস্তারের জন্য উদ্যোগী হয়। তোমরা যদি পরবর্তীকালে কেউ ইতিহাস নিয়ে পড়ো, সে শিল্প বিপ্লব বলে একটা পেপার আছে, সেখানে একটা কথা আছে, হোম ডিমান্ড ইনক্রিজড বাট ফরেন ডিমান্ড মাল্টিপ্লাই, অর্থাৎ দেশীয় বাজার খুব আস্তে আস্তে বাড়ে কিন্তু বৈদেশিক বাজার গুণিতক আকার বাড়ে। একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আজকে ভারতবর্ষ কোনো দেশ দখল করে নিল, ধরো কোনো একটা দেশ এক্স দেশ ভারতবর্ষ দখল করে নিল, তাহলে ভারতবর্ষে দখল করে নিলে সেই এক্স দেশটা মার্কেটিং কী দাঁড়াবে, আরও প্লাস 140 কোটি। এবার 140 কোটি জনসংখ্যার চাহিদা সেই দেশে বাড়াতে গেলে কয়েক হাজার বছর লেগেছে, কয়েক শতক বছর লেগেছে, কত বছর লাগবে কোনো ঠিক নেই। আজকে ধরো যে দেশের জনসংখ্যা 10 লাখ সেই দেশের জনসংখ্যা 140 কোটি হতে কত বছর লাগবে। কিন্তু যদি ভারতবর্ষ দখল করতে পারে, কথায় কথায় বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে তাহলে কিন্তু মানে গুণিতক আকারে কয়েক হাজার গুণিতক আকারে কিন্তু তারা মার্কেটটা পেয়ে যায়। এর জন্য তারা এই বাজার দখলের মাধ্যমে সস্তায় কাঁচামাল সংগ্রহ বা তাদের উৎপাদিত বিক্রির জন্য তারা কিন্তু এই উপনিবেশ দখলের জন্য উদ্যোগী হয়েছিল। এর পরের পয়েন্ট যেটা দেখো, প্রতিদ্বন্দ্বিতা। এই উপনিবেশের সংখ্যা সীমিত, অর্থাৎ পৃথিবীতে দেশের সংখ্যা সীমিত এবং যে সকল দেশে শিল্প বিপ্লব হয়নি অনুন্নত সেই দেশও সীমিত। কাজেই যে সকল দেশ প্রথমে শিল্প বিপ্লব ঘটেছে বা উপনিবেশ বিস্তার করে ফেলেছে, পরবর্তীকালে আর উপনিবেশ নেই, অর্থাৎ একদল দেশ শিল্পোন্নত, একদল দেশ উপনিবেশ বিস্তার করেছে, আবার কিছু শিল্পোন্নত দেশ উপনিবেশ বিস্তার করতে পারেনি বা খুবই কম করেছে। এই উপনিবেশ হ্যাভ আর উপনিবেশ হ্যাভ নট এদের মধ্যে লড়াই, অর্থাৎ
এই উপনিবেশকে কেন্দ্র করে পরবর্তীকালে দেখা যায় কলোনি হ্যাভ আর কলোনি হ্যাভ নট, এদের মধ্যে কিন্তু একটা তীব্র লড়াই শুরু হয় এবং এই তীব্র লড়াইয়ের একটা চরম পরিণতি কিন্তু 1914 সালে যে সেরেজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তার কিন্তু একটা অন্যতম কারণ এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, এবং আমরা প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু এটা একটা কারণ হিসাবে তুলে ধরা হয়। এরপর দেখো শ্রমিক শ্রেণীর উদ্ভব। ইউরোপীয় দেশগুলির পুঁজিপতিরা এশিয়া ও আফ্রিকা ও লাতিন আমেরিকায় পুঁজি বিনিয়োগ করে সেই অঞ্চলে সেই কারখানাগুলিতে তাদের শ্রমিক হিসাবে নিয়োগ করেন এবং শ্রমিক হিসাবে নিয়োগ করে তাদের উপর অমানবিক শোষণ চালায়, অর্থাৎ তাদের যে যোগ্য মজুরি, যোগ্য বেতন বা ন্যায্য বেতন সেটা কিন্তু দিত না, তারা যত সম্ভব কম দিত এবং যে এত কম দিত যে তাদের পক্ষে জীবনযাপন করা কিন্তু অসহনীয় হয়ে উঠেছিল, যার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে এবং পরবর্তীকালে তারা শ্রমিক ইউনিয়ন গঠন করছে এবং শ্রমিক আন্দোলনও কিন্তু গড়ে ওঠে সেটা অবশ্য অনেক পরবর্তীকালে। এরপর দেখো ঐতিহাসিকদের একাংশ লেনিনের এই তত্ত্ব যে বললাম সমালোচনা করেছে। প্রথম পয়েন্ট কি দেখো, যে আমরা দুটো দেশের নাম পড়েছি, ডেনমার্ক এবং সুইডেন। এই সকল দেশে কোনো উপনিবেশ ছিল না, কিন্তু উপনিবেশ না থাকলেও এদের দেশে যে শ্রমিক যারা ছিলেন তাদের জীবনযাত্রার মান কিন্তু যথেষ্ট উন্নত ছিল। আবার 2 নম্বর দেখো, ফ্রান্স, বেলজিয়াম প্রভৃতি দেশে শ্রমিকদের জীবনযাত্রার মান নিচু ছিল, অর্থাৎ এরা সাম্রাজ্যবাদী দেশ, কিন্তু সাম্রাজ্যবাদী দেশ হলো এদের যে জীবনযাত্রা শ্রমিকদের তাদের জীবনযাত্রার মান কিন্তু যথেষ্ট নিচু ছিল, অর্থাৎ নিম্নগ্রামী ছিল, অর্থাৎ লেনিনের তত্ত্ব অনুসারে এরা কিন্তু উন্নত হওয়া উচিত। কাজেই আমরা কনক্লুশনে কি বলতে পারি যে হবসন এবং লেনিন যে তাদের তত্ত্ব দিয়েছেন তাদের তত্ত্বে একাধিক সীমাবদ্ধতা থাকলেও তাদের এই তত্ত্বের গুরুত্বকে কিন্তু কোনো মতে অস্বীকার করা যায় না। বিখ্যাত ঐতিহাসিক ডেভিড টমসন তিনি বলেছেন যে সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশ বিস্তারে যে অর্থনৈতিক ব্যাখ্যা একটি অন্যতম নয় প্রধানতম কারণ ছিল, এবং তিনি বলেছেন 19বিংশ শতাব্দীর শেষের দিকে ইউরোপীয় দেশগুলি সাগর পাড়ে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে যে আগ্রহ দেখিয়েছিল সেই আগ্রহ তাদের উপনিবেশ দখলে কিন্তু উৎসাহিত করেছিল। তাহলে এই হলো মোটামুটি। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন করলাম, সেই ইন্ট্রোডাকশনে আমরা বলেছি শিল্প বিপ্লবের কথা। দেখো আমরা প্রথমে বলেছি শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্য বিক্রি এবং কাঁচামালের জন্য তারা উপনিবেশ দখলে উদ্যোগী হয় পুঁজিপতি রাষ্ট্রগুলি, এবং এর মূল কারণ ছিল অর্থনীতি, এবং পরবর্তীকালে আমরা এই অর্থনৈতিক কারণের মূল ব্যাখ্যাকার হচ্ছেন হবসন এবং লেনিন। হবসন তার গ্রন্থে 1902 সালে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাতে কি বলেছেন, উদ্বৃত্ত পুঁজির কথা বলেছেন, পুঁজিপতিদের চাপ বলেছেন, শোষণ বলেছেন, আর অবসানের উপায় বলেছেন। দেখো তোমরা যদি নোটটা এইভাবে মুখস্থ করো, দেখো আমরা সূচনাতে কি বলেছিলাম যে শিল্প বিপ্লবের ফলে শিল্পজাত পণ্য বিক্রি এবং কাঁচামাল সংগ্রহের জন্য উপনিবেশ বিস্তারে উদ্যোগী হয়েছিল এবং তার জন্য অর্থনৈতিক কারণে অন্যতম প্রধান কারণ ছিল। এবং হবসনের তত্ত্ব দেখো বাদিকে লিখেছি, হবসন তার তত্ত্বে ইম্পেরিয়ালিজম স্টাডিতে কি বলেছে, উদ্বৃত্ত পুঁজি অর্থাৎ পুঁজিপতিরা তাদের উদ্বৃত্ত পুঁজি ইনভেস্টের জন্য তারা সরকারকে বা পুঁজিবাদী সাম্রাজ্য বিস্তারকে দখল করার জন্য তারা কিন্তু উপনিবেশ বিস্তারে উদ্যোগী হয় এবং সেই অঞ্চলে তারা স্থাপন করে তারা শোষণ করতে চায়, এবং অবসানের একটাই কারণ বলেছিলেন যে সম্পদ বা অর্থ সমহারে বণ্টিত করে দেওয়া। এবার সমালোচনা আছে দেখো দুটো, এক শিল্প বিপ্লবের, দেখো সমালোচনায় কী আছে যে শিল্প বিপ্লবের আগে যে সাম্রাজ্যবাদের উত্থান ঘটেছিল তার ব্যাখ্যা করেননি, আবার অনেক শিল্পোন্নত দেশও কিন্তু উদ্যোগী হয়নি। এবার লেনিন কি বলেছেন দেখো, পুঁজিবাদের উদ্ভব হয় শিল্প বিপ্লবের ফলে এবং পুঁজি ইনভেস্ট করার জন্য বা কাঁচামাল দখলের জন্য বা সংগ্রহের জন্য তারা সরকারকে বাধ্য করে যে পিছিয়ে পড়া দেশগুলিকে দখল করার জন্য,
এবং এই উপনিবেশ দখল করতে গিয়ে কালক্রমে উপনিবেশ আছে এবং উপনিবেশ নেই, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং ইউরোপের বাইরে যে সকল দেশ উপনিবেশ স্থাপন করেছে তারা সেখানে শ্রমিকদের নিয়োগ করেন এবং কম মজুরিতে তাদের নিয়োগ করা হয় এবং তাদের জীবন যথেষ্ট দুর্বিষহ হয়ে পড়ে। তারপর আমরা সমালোচনা বলেছি, দেখো যে সকল দেশে উপনিবেশ বিস্তার করেনি, আমরা এক্ষেত্রে ডেনমার্ক এবং সুইডেনের কথা বলেছিলাম, তাদের শ্রমিকদের মান অনেক উন্নত ছিল। আর 2 নম্বর আমরা বলেছি সাম্রাজ্যবাদী অনেক দেশে শ্রমিকদের মান কিন্তু নিচু ছিল, কিন্তু লেনিনের তত্ত্ব অনুসারে তাদের মান কিন্তু উঁচু হওয়া ছিল, ভালো হওয়া ছিল আর কি। কাজে আমরা কনক্লুশন করতে পারি যে কাজেই বলা যায় যে হবসন এবং লেনিনের তত্ত্বে সীমাবদ্ধতা থাকলেও জে.বি. টমসন যথার্থই বলেছেন যে অর্থনৈতিক কারণই কিন্তু অন্যতম প্রধান এই কারণ ছিল সাম্রাজ্যবাদ এবং উপনিবেশ বিস্তারের জন্য। পরের বিষয় পক্ষ থেকে আমরা এটা বোঝালাম, তোমাদের যদি পুরোটা বোঝার চেষ্টা করো, বোঝো, পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, যদি তোমাদের ভালো লাগে নোটটা লিখে খাতায় মুখস্থ করো এবং ভিডিওটা কয়েকবার শুনবে, তাহলে তোমাদের মনে হয় গেঁথে যাবে এবং নোটটা লিখে প্র্যাকটিস করবে। এবং এই নোটটা কিন্তু আসার সম্ভাবনা পরীক্ষায় খুব বেশি আসতে পারে। আমরা নিয়মিতভাবে দিয়ে যাব ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন ক্লাস 12-এ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বেল আইকন টিপে রেখো, যাতে আমরা পরবর্তী ভিডিও দিলে তোমরা সাথে সাথে নোটিফিকেশান পাও। পরের বিষয়ে পক্ষ থেকে এতটুকুই। 2025 সালের 2রা মাস থেকে তোমাদের যে পরীক্ষা শুরু হবে তার জন্য অগ্রিম শুভেচ্ছা। আবার বলছি, প্রায় 23 বছর উপর অভিজ্ঞতা থেকে বলছি, বুঝে পড়ো, মুখস্থ করো না, জিনিসটাকে বোঝো, তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে এবং লিখে প্র্যাকটিস করবে। অগ্রিম শুভেচ্ছা রইল পরের বিষয় পক্ষ থেকে।